সাবধানে যাবে দিতে ভাই, সাবধানে যাবে। ভগবান তোমার মঙ্গল করুন। তবে হাত নাড়ে সঙ্গীতাকে শুভেচ্ছা জানাচ্ছে কেন বরন্দত? অনেকদিন পরে সঙ্গীতা দিদিমণির সুমতি হয়েছে বলে। বরন্দত, তুমি কি খবর রাখো? সঙ্গীতা দিদিমণি আজ বাড়ি গিয়েও মদ খায়নি। আরে খায়নি, বাড়িতে খাবে। ক্যাবিনেট ডান্সও দেখেনি। ওকে দিয়ে আমি এই মুখার্জি ম্যানশনে ডান্স করাবো। আর পারবে না গো দাদা বাবু, আর তুমি পারবে না, কারণ সে সাগরাইকে জানিয়ে দিয়েছে ভালো লাগার ভালোবাসা এক কথা নয়। এবং এবং অনেক দিন পরে সঙ্গীতা দিদিমণি কাঁদতে শিখেছে। না, সঙ্গীতাকে কাঁদতে দেওয়া চলবে না। এই মুখার্জি ম্যানশনে কাঁদবার জন্য অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের চাকরি দেওয়া হয়েছে। তাই সঙ্গীতাকে সারা জীবন চিরকুমারী সেজে মদ খেয়ে নাচতে হবে আর হাসতে হবে। তাহলে শোনো, আমি বেঁচে থাকতে দিদিমণিরা নাচতেও দেবো না আর মদ খেতেও দেবো না। কি বলতে চাও তুমি? কেন কেন তুমি দিদিমণির জীবনটা নষ্ট করে দিচ্ছ? কেন বিবাহিত হওয়া সত্ত্বেও দিদিমণিকে এক ফোঁটা সিঁদুর পরতে দিলে না? শাখা নোয়া শাড়ি পরে দিদিমণিকে কেন হতে দিলে না স্বামীর ভালোবাসার গৃহবধূ? কেন দিলাম না শুনতে চাও? শোনো, তবে মৌচাক থেকে মৌ গেলে থাকে কি? কিছুই থাকে না। তেমনি যখন কোনো মেয়ে বধূ সেজে শাড়ি শাঁখা নোয়া সিঁদুর পরে স্বামীর ঘর করলে কোনো উত্তাপ থাকে না সাহিত্যিকের জীবনে। ভাস্কর লেখক হিসেবে ওর কোনো তুলনাই ছিল না। তাই তোর বয়স বেশি জেনেও আমার একমাত্র বোন সঙ্গীতার সঙ্গে ওর বিয়ে দিয়ে আমার পাবলিশিং বিজনেসের বাধা লেখক করে রাখতে চেয়েছিলাম। তাই সঙ্গীতাকে আমি বিয়ের আগে শিখিয়ে দিয়েছিলাম, তুই কোনোদিন ওই ভাস্করের জীবনে বউ হতে চাইবি না। ওর জীবনে শুধু মৌ হয়ে থাকবি, মৌ। তুমি নিজের আখের গোছাতে গিয়ে দিদিমণির জীবনটা নষ্ট করে দিয়েছো। বরন্দা, কাজটা তুমি ভালো করোনি দাদা বাবু। বরন্দা, তোমার মতো দাদাকে দেখে পৃথিবীর সব বোনেরা আতঙ্কে চমকে উঠবে। পৃথিবীর কোন বোন তার দাদাকে দাদা বলে বিশ্বাস করবে না। ভাইয়ের কপালে ফোঁটা না দিয়ে জমির কপালে ফোঁটা দিয়ে বলবে, জমির কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে মারলাম চাটা, ভাইয়ের কপালে মারলাম চাটা, ভাইয়ের কপালে মারলাম। ওই হরমজাদা চাকরটাকে আমি গলা টিপে খুন করব। আজ পর্যন্ত আমার প্রতিটা কাজে বাধা দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও দেবে। শালা শয়তান! সঙ্গীতাকে তার স্বামীর কাছে পাঠিয়ে দিতে চায়। সঙ্গীতকে আমি আমার মতো করে তৈরি করেছি ঠিকই, কিন্তু নিশীথকেও আমার পিছনে ভয়ঙ্কর ভাবে লেলিয়ে দিতে চায়, কিন্তু পারবে না। এই বিখ্যাত পাবলিশার সচিন মুখার্জির বোর্ডের চলে ওই শয়তানদের কিস্তি আমি মাত করে দেব। তারপর মেয়ে মাকড়সা যেমন জাল বুনে ছেলে মাকড়সাদের আটকে রাখে, আমিও তেমনি সঙ্গীতাকে লেলিয়ে দিয়ে ওই সব অশ্লীল সাহিত্যিক লেখকদের আমি ধরে নিয়ে আসবো এই মুখার্জি ম্যানশনে। তারা একটার পর একটা অশ্লীল লেখা লিখবে, আমি সেই যৌবন সর্বস্ব লেখাগুলো দিয়ে উপন্যাস বার করবো, ম্যাগাজিন বার করবো, ছাপা হবে নানান পত্র পত্রিকা, বিজ্ঞান, স্বাস্থ্য, ভূগোল নাম নিয়ে সেক্সুয়াল স্টোরি। তারপর সেই লেখাগুলো বাবাকে লুকিয়ে পড়বে ছেলেরা, ছেলে মেয়ে পুত্রবধূদের লুকিয়ে পড়বে ওই বাবা মা শাশুড়িরা, আর ওই কলেজে পড়া ছেলে মেয়েগুলো তাদের পড়ার বইয়ের পাতার পাকে পাকে কেটে আটকে রাখবে উত্তেজক গ্রামে। তারপর আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে কোটি কোটি টাকা, টাকা 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 টাকা। আর সঙ্গীতা হবে আমার বিজনেসের
একমাত্র ম্যাগনেট। কিন্তু তার আগে আমার জীবনের চরম প্রতিদ্বন্দ্বী ওই ভাস্কর ব্যানার্জির হাতটা মনে পড়েছে। বেশ কয়েকদিন আগে আমি ডাম্পিকে বলেছিলাম ওই ভাস্করের হাতটা কেটে আনতে, কিন্তু আজও সে ডাম্পে। বলেন আপনার কি হুকুম? হাতটা কই হাতটা? মানে হ্যাঁ, ভাস্কর ব্যানার্জির কাটা হাতটা। লেখক বাবু সে হাতটা এখনো কাটা হয় নাই সাহেব। কেন কাটা হয়নি ভাস্কর হাত? কারণ লেখক বাবু লিখছেন বলে। ভাস্কর ব্যানার্জি লিখবে না, সে ভিক্ষা করবে। সাহাব ও বামন আক্তার ভি বলি রাজার কাছে ভিক্ষা মাঙ্গিয়াছিল সাহাব, लेकिन ভিক্ষার দক্ষিণা দেওয়ার সময় ও বলি রাজা का क्या हाल हुआ था एक बार याद कीजिए साहब। কি হাল হয়েছিল? ও ভিক্ষুক বামন ও বলি রাজার কাঁধে পা দিয়ে টিপে তাকে পাতালে প্রবেশ করে। তোর এত বড় সাহস, তুই আমার হুকুম পালন করিসনি কেন? নাই, এ ডাম্পি ট্রেন আপনার হুকুম আর কোনোদিন পালন করবে না সাহাব। আমি কি ভুল শুনলাম? नहीं साहब नहीं, আপনি बिल्कुल ठीक सुनी আছে। ঠিক শুনেছি মানে? মানে आज से बल्कि अभी से ये डाम्पी ट्रेन আপনার নকরি ছাড়িয়া দিল। তোদের সাহাব ऐसा माफिक लाठी আপনি যদি আমাকে পেলে মারতেন তাহলে তাহলে আমার বহুত বহুত উপকার হতো। তোকে আমি গুলি করে মারবো। ডাম্পি ডাম্পি আমি পারে আপনাকে গুলি করে মারতে, আমি भी পারে আপনার জাহান্নামের जिंदगी बिल्कुल खत्म करिया देते, लेकिन नहीं साहब वो काम हमें করবে না, क्योंकि আপনি শয়তান বলে, আপনি নেমক হারাম বলে আমি भी আপনার সাথে নেমক হারামি করবে না সাহাব, क्योंकि इतना रोज हमें अपना नमक तो खेची साहब, इसीलिए ये रिवॉल्वर স্বপন বাবুর হাতে তুলে দিয়ে আমি রিক্সা চালাবার কাম করতে চললাম। হ্যাঁ বাবুজি, আসছে ও বাবুজি আপনার উপর বলা, আর আমি सिर्फ रिक्शावाला रिक्शावाला। ए बाबूजी, ए माजी, ए रिक्शा लगता ना कि रिक्शा, ए रिक्शावाला रिक्शावाला, ए रिक्शावाला, ए रिक्शावाला रिक्शावाला। ডাম্পি যে কাজ করতো তুমি সে কাজ করবে স্বপন। তুমি মানুষ খুন করতে পারবে? একটা সুন্দরী বউ যাকে আমি চাই, অথচ সে আমার কাছে ধরা দিতে চায় না, পারবে তাকে বশ করতে? না পারার কি আছে স্যার, আমি শিক্ষিত চাকর, তাই ওসব কাজ আমার কাছে জলভার। একটা হাত কেটে আনতে পারবে? হাত? আমার জীবনে এখন অনেক রাত। বাবা বাবা বাবা, হাতি কা দাঁত আর আদমি কা বাপ। ঠিক আছে, তুমি পাশের ঘরে চলে যাও, ঠিক সময় হবে তোমার সাথে আমার মোলাকাত। শুনুন স্যার, আপনি আমাকে দিয়ে যা খুশি করিয়ে নিতে পারবেন, কোনো কাজ করতে আমি ভয় পাবো না, কারণ শিক্ষা আমার ভাগ্যের উপর করেছে বজ্রাঘাত। তাই আমার প্রতিজ্ঞা, আজ থেকে আমি শিক্ষার উপর, সত্যের উপর, আলোর উপর করব শুধু আঘাত, আঘাত আর আঘাত। সাগর, প্রশান্ত মহাসাগরে ঢেউ থাকে না, তাই তোমাকে আটলান্টিক মহাসাগর হতে হবে। মানে অন্য পথে চলতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। বলেন তো আজ থেকে আমি হয়ে যেতে পারি আটলান্টিক মহাসাগরের বরমুন্ডা ট্যাঙ্গেল। সঙ্গীতা কাল তোমার সঙ্গে বারে গিয়ে মদ খায়নি? না, কাল গেছে তার ভালোবাসার রবিবার। কেবারে দেখেনি? কেবারে না স্যার,
অরুচি হয়েছে হঠাৎ তার এই ব্যাপারে। তুমি শুনেছো সঙ্গীতা কাল কেঁদেছে? শুনেছি স্যার, শুনেছি। মনে হয় কাল থেকে তার আগের জীবন বিনার তার বেঁধেছে জীবনে, তাই সে কথা বলেনি আমার সঙ্গে। বলাবে বলাবে, ওকে তুমি জোর করে কথা বলাবে, ওকে জোর করে কাছে টেনে নেবে। কারণ ওই ভাস্করের এগনেস্টে ডিভোর্স শুট করে আমি তোমার সঙ্গে আবার বিয়ে দেব। তাহলে এক কাজ করুন মিস্টার প্রকাশক, সাগর বাবুর সঙ্গে সঙ্গীতার বিয়ে দেওয়ার আগে তুমি একটা বিয়ে করে ফেলো। তবে করবোই রে জানোয়ার, আমি আর একটা বিয়ে করার আগে কান্নার চাকরি দেওয়ার ছল করে কাল ছোট বাবু একটা মেয়েকে তোমার ঘরের পাশের ঘরে বন্দি করে রেখে দিয়েছিল। কেন রেখে দিয়েছে? বেশ করেছে। সেটা আধুনিক সাহিত্যের প্রয়োজনে। বি কেয়ারফুল মিস্টার সাগর রায়, তোমার অনেক অপরাধ আমরা সহ্য করেছি, আর করব না। সে কি? আমি যে আপনার দিদির হবু নতুন বউ। এক চড় মেরে তোর মুখটাই ভেঙে দেবো রে রাস্কেল। আজ ভাইফোঁটার দিন, নারী জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। তাই আজকের এই পবিত্র দিনে এই জানোয়ারটাকে তুমি বাড়ি থেকে চলে যেতে বলো দাদা, না হলে কি করবি? না হলে তুমি সেদিন যেমন ভাস্কর বাবুকে জুতো ছুঁড়ে মেরেছিলে, আজ আজ আমিও তেমনি ওই মিস্টার সাগর রায়কে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। পারবে না মেজদা, তুমি পারবে না। কারণ দানব সম্রাট মহিষাসুরের পাশে এসে দাঁড়িয়েছে এই দানব সেনাপতি রক্তাসুর। আমার সঙ্গীতাকে মদ খাওয়া। কর্মে মহান হবে, কর্মে মহান হবে, কর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতনে পুরবে। মুখার্জি মেনশনে ভাইফোঁটার কি ঘন ঘটা। ওরে নিশীথ, তুই দুধ থেকে নিয়ে যা তোর দিদির হাতের জুয়া চন্দনের বদলে বিলেতি মদের ফোঁটা। বলো বলো সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চুমকি ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চুমকি ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চুমকি ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। আহা, আজ কি আনন্দের দিন। বৌমা, নাও খাবারের থালাটা দাও। হ্যাঁ মা। আরে বাবা, ভাইফোঁটায় লুচি, আলু ভাজা, আবার রসগোল্লা, এত মিষ্টি ভাইফোঁটায়। সত্যি অমরটা না এখনো বাচ্চাই থেকে গেছে। বৌমা, হ্যাঁ মা। তোমার বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে রহমান ডাক্তার কি বলে গেল? না মানে মা, আসলে রহমান ডাক্তার বলেছে। কি হলো বৌমা, কথাটা শুরু করে শেষ করলে না কেন? না না মানে তোমাদের দুই মানুষের অনেক কথার মানে আমি বুঝি না বাবু। যাকে ডাক্তার কি বললো, বাচ্চা হবে কি হবে না? হবে মা, হবে। কখন হবে? আমি মরে গেলে? মা অমন করে বলছেন কেন মা, অমন করে বলছেন কেন? হবে, একটু একটু দেরি হবে। তবু ভালো, দেরি হলেও তো হবে। আজকালকার বৌঝিদের বোঝা ভার। ও মা, শুনুন না, আপনি খুব রেগে গেছেন তাই না মা? রাগের আর দোষ কি বলো? তোমার বাচ্চা কাচ্চা হওয়ার কথা নাই বাদই দিলাম, কিন্তু তোমার ভাইরা
তিনটে ভাই থাকতে একটা ভাইও তোমার কাছে ভাইফোঁটা নিতে এলো না কেন? বড় লোকের ব্যাপার তো, তাই ভাইফোঁটার দিনেও তারা বোনের কথা মনে নেই। আর তুমি বা কিরকম মেয়ে বৌমা? ভাইদের মুখ কি তোমার একবারও মনে পড়ে না? একবারও না, একবারও মনে পড়ে না? পড়ি পড়ি মা, আমার ভাইদের কথা আমার ভীষণ মনে পড়ে। আমার সেই ছোট্ট ভাইটিকে স্কুলে দিতে গিয়ে তো আমি আমার সর্বস্ব হারালাম। দিনে দুপুরে একদল তোর আমাকে জোর করে ওই পোড়ো বাড়িতে তুলে নিয়ে গিয়ে একের পর এক দর্শন। তারপর আমাকে বিক্রি করে দিল গণিকালয়ে এক মাসের কাছে। আমাকে যে ভালোবাসত, তার সঙ্গে আমার আর দেখা হলো না। ওই হতভাগিনী গঙ্গা একই বছরে তার ভাই হারালো, তার সংসার হারালো তার প্রথম যৌবনের ভালোবাসা। তাই তো আমার ভীষণ ইচ্ছে করে এই ভাইফোঁটার দিনটা আসলে আমার ভীষণ ইচ্ছে করে আমি ছুটে গিয়ে ওই চুয়া চন্দন নিয়ে আমার ভাইয়ের কপালে একটা ফোঁটা। না, সে আর এই জীবনে কোনোদিনও হবে না। তাই তো অন্য বছরের মতো আমি ছুয়া চন্দন দিয়ে আমার ভাইয়ের উদ্দেশ্যে কপাটে ফোঁটা দিয়ে বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, রমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বকেলা পান্না চুরি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। নিশীথ, তুই তাহলে সত্যি আমার থেকে ভাইফোঁটা নিলি? তুই দিলি বলেই তো আমি নিলাম রে। দাঁড়া একটুখানি দাঁড়া। হয়তো চিরজীবনের জন্য নয়, মাত্র কিছুক্ষণের জন্য আমি যে কি পেলাম সেটা আমি সবাইকে ডেকে ডেকে দেখাই, সবাইকে ডেকে ডেকে। মা, তোমরা সবাই ছুটে এসে দেখো, আমার ভাই এসেছে। ভাই, আহাহাহা, এতদিন পরে ভাই বোনকে একসঙ্গে দেখি আবার যে কি আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। নিশীথ, হ্যাঁ নিশীথ, আমার শাশুড়ি মা, প্রণাম কর। এসো বাবা, এসো। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। এ কি অমন করে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখে আমার মায়ের কথা পড়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এখান থেকে আর কোনোদিন না যাই, মা, তুই বিশ্বাস করছিস? আমার মা ঠিক এইরকম পূজা পাপ্পনে পড়তো লাল পাড় গরনের শাড়ি, স্মৃতিতে পড়তো রাঙা সিঁদুর, আর কপালে দিত মস্ত বড় সিঁদুরের টিপ। মাকে যতই আমি দেখতাম না, ততই যেন আমার আশা মৃত্যু। বৌমা, তোমরা তো এক মায়ের পেটের ভাই বোন, তাহলে তোমার ভাই কেন বললো তুই বিশ্বাস কর দিদি?
আসল ব্যাপারটা কি বলো তো? আসল ব্যাপারটা মা হলো কি, আমি তোমাকে আগেই বলেছি আমার শ্বশুরবাড়ির লোকের একটু পাগল, সঙ্গীতে খেলে সে সুস্থ হয়ে গেলে কি হবে, ওর ভাই এখনো সুস্থ হয়ে উঠতে পারেনি। ঠিক বলেছিস ভাস্কর, সুস্থ হলে 3 ভাইয়ের একমাত্র বোনের কেউ খোঁজ খবর নেয় না। বৌমা, তুমি তোমার ভাইকে নিয়ে ভেতরে এসো, আমি জলখাবারের ব্যবস্থা করছি। উফ, আর একটু হলেই ধরা পড়ে গিয়েছিলাম আর কি। ভাগ্যিস জামাইবাবু এসে ম্যানেজ করে দিলেন। কিন্তু এই জলজ্যান্ত মিথ্যাটা আর কদিন এইভাবে ম্যানেজ করে চালানো যাবে? যাও নিশীথ, তুমি খেয়ে দিয়ে বিশ্রাম করবে, যাও। জামাইবাবু, আমি নয় খেয়ে দিয়ে বিশ্রাম নেব, কিন্তু আপনি যে কতদিন মানসিক বিশ্রাম থেকে বঞ্চিত সেটা কি আপনি বুঝতে পারেন? নিশীথ! সেটা কি হলো সঙ্গীতা, তোমার মুখে কথা নেই কেন? আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? তুমি তোমার বউকে এখনো ভুলতে পারোনি, তাই না? না না না, ভুলে গেছি, তার কোনো স্মৃতি আজ আমার হৃদয়ের নেই। তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ, সত্যি বলছি, যদি বিশ্বাস না হয় তোমায় ছুঁয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। আমার ভালোবাসার প্রথম ছোঁয়া। না 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 না, এটা সত্যি নয়, সত্যি নয়, এটা মিথ্যে। আমি ভুল করে তোমাকে স্পর্শ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ভাই দ্বিতীয়ার শুভ দিন একটু একটু করে শেষ হয়ে গেছে। রাত নেমেছে পৃথিবীর বুকে। ওই খাটের উপর বসে আছে যন্ত্রণাকাতর মানুষটা। না 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 না, ও থাক, আমি উঠবো না। আমি বরং এই বারান্দায় একটু শুয়ে পড়ি। সমুদ্র রাত, চাঁদের আলোয় জানলা দিয়ে দেখা যাচ্ছে ডাব গাছটা অনেকগুলো সন্তান বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুম আসছে কেন? একটা উত্তাপ যেন আমাকে, না না, ভুল করে ছুঁয়ে ফেলেছি, ইচ্ছে করে তো নয়। আমার যা কোনোদিন হয় না, আজ তা হচ্ছে কেন? কেন কেন শরীরে শিরায় শিরায় একটা আগুনের স্রোত বয়ে যাচ্ছে? কেন বলবি না? কতদিন পরে শরীরে লেগেছে কোনো পুরুষের ছোঁয়া। কি করে এখন আমি এই যে তুমি শুনছো? শোনো না, তুমি কি ঘুমিয়ে গেছো? শুনছো? আহ, কি হচ্ছে কি? ঘুমিয়ে পড়ো। ওই দূরে একটা বাঁশি বাজছে, তুমি শুনতে পাচ্ছ? ওটা বাঁশি নয়, ওটা একটা চরিত্রের ফাঁসি। আচ্ছা, আমি তো ঘামছি কেন বলো তো? খুব বেশি ঘাম হলে ফরেস্ট ফাইনের স্পিডটা বাড়িয়ে দাও। দেখো না, তুমি ওর হাতটা ধরে দেখো কেমন তীর করে কাঁপছে। চাঁদের আলোয় গিয়ে বসো, তখন আর কাঁপবে না। উফ, শোনো না, বলছিলাম কি, তুমি আমাকে একটু আদর করো না গো। কি ভেবেছো বলো তো, যে তখন থেকে একটার পর একটা? জানো, পাশের বাড়ির টালির চালে একটা লাউ ধরেছি। আমি কি করব? গাছের গোড়াটা গিয়ে কেটে দিয়ে আসবো? তুমি নিষ্ঠুর! তাই খাঁচার ভেতরে পাখিটা যে কত ছটফট করছে তা তুমি দেখতে পাচ্ছ না? একটা ঝোনাক পোকা ঘরের মধ্যে ঢুকে গিয়ে কি সুন্দর আলো দিচ্ছে, তাও তুমি দেখতে পাচ্ছ না। ওহ, আর পারা যায় না। শোনো না, বলছি আজকে ভোরের বেলায় মা যে কথাগুলো বলছিলেন, সে কথাগুলো তোমার মনে আছে? এরপর যদি মা আবার আমাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ গো বৌমা, তো বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন? রহমান ডাক্তার তোমাকে কি বলেছে, বাচ্চা কাচ্চা হবে না? তখন আমি কি উত্তর দেবো বলো তো? বলো না, আমি তখন কি উত্তর দেবো? উত্তর দেবে না? দেবো না? নাহলে ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলবে। সে কি? না হলে বলবে কি? রহমান ডাক্তার বলে আছে তুমি বন্ধা। বন্ধা 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 বন্ধা।
ঈশ্বর, ওগো ঈশ্বর, এই কি তুমি আমার জীবনে লিখেছো ঠাকুর? এই কি আমার পাওনা ঠাকুর? এই কি আমার পাওনা প্রভু? এই কি আমার পাওনা প্রভু? এই কি আমার পাওনা? এই কি আমার পাওনা প্রভু? এই কি আমার পাওনা প্রভু? এই কি আমার পাওনা? এতই দুঃখ দেবে যদি, এতই দুঃখ দেবে যদি, কাছেই টেনে নাও না। এই কি আমার পাওনা প্রভু? এই কি আমার পাওনা? কোথায় গেল স্বপ্ন আমার, আমার ভালোবাসা? কোষায় গাড়া দিলে বলি আমার স্বপ্ন আশা, আমার স্বপ্ন আশা। কোথায় গেল স্বপ্ন আমার, আমার ভালোবাসা? কোষায় গাড়া দিলে বলি আমার স্বপ্ন আশা, আমার স্বপ্ন আশা। ভেঙে দিলে সুখের ঘর, ভেঙে দিলে সুখের ঘর, দিলে শুধু আমার পাওনা প্রভু? আমার পাওনা প্রভু? আমার পাওনা? কি আমার পাওনা হতভাগিনী গঙ্গা, এটাই এটাই তোর জীবনের শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেষ্ঠ পুরস্কার। পুরস্কার পেয়েছে আমার স্বামী, পুরস্কার পেয়েছে বর। মেয়েদের জীবনে একটা স্বর্গীয় স্বপ্ন, স্বপ্নের স্বপ্ন, অথচ আমার দাদা সেটা আমার কাছে বরবার বানিয়ে দিয়েছে। কিন্তু না, দাদারা কোনো কথা আমি শুনবো না। এই মুহূর্তে আমি আমার স্বামীর কাছেই ফিরে যাব। পালিয়ে যাও দিদিভাই, তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও। জামাইবাবু পুরস্কার পেয়েছে এই খবরটা পেয়েই তোমার দাদা পাগলের মতো এদিকে ছুটে আসছে। আসুক, আজ আমি তার মুখোমুখি গিয়ে দাঁড়াবো। তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো দিদিভাই, তুমি ঝড়ের সামনে দাঁড়াতে পারবে না গো। কেন পারবো না পরান্দা? পাহাড় কি ঝড়ের সামনে দাঁড়াতে পারে না? দিদিভাই, ওই ঝড়ের কালো মেঘ কি ওই নীল আকাশকে কখনো ঢেকে দিতে পারে? ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো।
আজ তুমি দাদার সামনে বুক টান করে দাঁড়িয়ে বলবে হ্যাঁ তুমি বলবো। তোমার স্বার্থ জেনেও কেন আমাকে এতদিন তোমার হাতের খেলার পুতুল করে রেখেছিলে? বলবো পরান্দা, বলবো। হ্যাঁ, বলবি। কেন কেন তুমি আমার শরীরে ফেলতে চেয়েছিলে ওই সাগর রায়ের ছায়া? আমি একাডেমি পুরস্কার প্রাপ্ত, আমি আমার স্বামীর কাছেই ফিরে যাব। তোর ওই রাস্কেল ভাস্কর ব্যানার্জিকে আমি গুলি করে শেষ করে দেবো। কেন কেন তুমি তাকে গুলি করে মারবে? আজ তুমি তার কাছে হেরে গেছো বলে? না, আমি হেরে যাইনি। এই অজিত মুখার্জি হারবার জন্য জন্মায়নি। কথাটা শুধু দিদিভাই বলেনি গো। প্রকাশক বন্ধু এই গোপনে ওই রাস্কেলটার বই চেপে তাকে পুরস্কার পাইয়া দিয়েছে। আমিও সাগর রায়ের পর পর 3খানা উপন্যাস চেপে ও কি আমি জ্ঞানপীঠ পুরস্কার পাইয়া দেব। কথাটা শুধু দিদিভাই বলেনি গো, সারা দেশের লোক আজ খবরে কাগজ পড়ে জামাই বাবুর নামে ধন্যি ধন্যি করছে, আর এক বাক্যে বলছে তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। না, আমি হারিনি। হারবার জন্য আমি জন্মাইনি। আমি ওই রাস্কেলটাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবো। তাই আমি ওই সাগরের 3খানা উপন্যাস পর পর চেপে ওকে জ্ঞানপীঠ পুরস্কার পাইয়া দেব। জ্ঞানপীঠ? জ্ঞানপীঠ পুরস্কার নয় রে দিদি, জ্ঞানপীঠ পুরস্কার নয়। আমার টাকার কুমির দাদা টাকার জোরে ওই সাগর রায়কে পাইয়ে দেবেন জ্ঞানপীঠ পুরস্কার। জব্বর চরিত্রহীন, তোর মতো চরিত্রের মুখে কথা শোভা পায় না। চরিত্রহীন আমি নয়, চরিত্রহীন তুমি। একটা সুন্দরী যুবতী বউকে চাকরি দিয়ে তুমি তোমার অফিস করে আটকে রেখেছো। একটা শিক্ষিত বেকার ছেলেকে ক্যাম্পেনিংয়ের পোস্টে নিয়োগ করে তার হাতে তুলে দিয়েছো আগ্নেয় অস্ত্র। ছিল জানোয়ার। বি কেয়ারফুল মিস্টার অজিত মুখার্জি। ফার্দার ওই কথা বললে আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেব না। কি করবে কি করবে নিষেধ? পুলিশে খবর দেবে? আরে পুলিশে খবর দিয়ে কোনো লাভ নেই, কারণ পুলিশ তো মিস্টার মুখার্জির কেনা। এই রাজ্যের এমএলএ মন্ত্রী আমলা সবই মিস্টার মুখার্জির চেনা। ইয়েস, অফ কোর্স। এই সেই প্রত্যেক মাসে মাসে আমি ওদেরকে মাসোহারা দিই, আর সেই সরষেই আমি দিনকে রাত করব। আর ভাস্কর যে পুরস্কার পেয়েছে তার যে শ্রেষ্ঠ পুরস্কার আমি তোমার হাতে তুলে দেব। স্যার স্যার এক মিনিট স্যার, আমি এই পাণ্ডুলিপিগুলো নিয়ে আসছি। কিরে কি ভাবছেন মিস্টার অজিত মুখার্জি? সাগর বাবু, দিন দিন মিস্টার অজিত বাবুর হাতে ওই পাণ্ডুলিপিগুলো তুলে দিন। বাবু একবার ভালো করে চোখ মিলে দেখুন। ও সিওর সিওর, পড়বেনই তো, কারণ আমার 3টি লেখার ছন্দ। পড়ে পড়ে উনি মনে মনে দ্বন্দ্ব অনুভব করবেন। উনি ঠিক করতে পারবেন না কোন লেখাটা আগে ছাপবেন। ওরা আমায় চেনে না সাগর রায়, ওরা দেখেনি আমার আসল রূপ। তবু আমি চুপ করে আছি কেন জানো? কারণ আজই তোমার ওই 3খানা বই প্রেসে পাঠাবো বলে। আরে দাও দাও দাও। হ্যাঁ স্যার, এই নেন, উপন্যাসটা এটা আমার 1 নম্বর উপন্যাস, আর এর নাম নারী দেহ। এই তারপরেরটা? এটা আমার 2য় উপন্যাস, এর নাম অপুরন্ত যৌবন। ইউনিক ইউনিক। তারপরেরটা? আর এটা আমার 3য় উপন্যাস, এর নাম গোপন মিলন। জবাব নেই সাগর রায়, জবাব নেই। জবাব তো নেই মিস্টার মুখার্জি। ওই পাণ্ডুলিপিগুলো একবার খুলে পড়ুন বা দেখুন। না, আমি ওই প্রেসের অফিসে গিয়ে পড়ে নেব। স্যার না, আপনি এখানে একবার পাতাটা উল্টে দেখে নিন। চুপ করো রাস্কেল কোথাকার। তোমার এই নোংরা অশ্লীল লেখাগুলো এই যুব সমাজ সামনে না পড়লেই নয়। একই তোমার 3টে খাতা 1 অক্ষর লেখা নেই, সবচেয়ে সাদা খাতা। খালি চোখে দেখতে পাচ্ছেন না, চশমাটা এনে দেবো? সাগর রায়! শুনুন মিস্টার মুখার্জি, ওই সাগর রায় হচ্ছে আমার বন্ধুর দাদা। কি বললি? এসে ঠিক কথা বলেছে। পাছে আপনার বোন অন্য লেখকের সাথে মিশে বিপদগামী যাতে না হতে পারে। আর আপনি
আপনি যাতে অশ্লীল সাহিত্যিক প্রকাশ করতে না পারেন সেই জন্যে নিশ্চিত কায়দা করে লেখকের সাজিয়ে আমাকে আপনার কাছে পৌঁছে দিয়েছে। সাগরদা, না জেনে না বুঝে আপনাকে আমি অনেক অনেক কটু কথা বলেছি, তার জন্য প্লিজ আপনি আমাকে ক্ষমা করুন। আমিও তো আপনার সঙ্গে অনেক অভিনয় করেছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করুন। সাগর বাবু, কিন্তু আমি তোমাদের কাউকে ক্ষমা করব না, শয়তানের দল। ওদের শয়তানের বদলে আমি নেবই। আজ প্রমাণ করে দেবো যে আমি আমি একা নই, অসহায় নই। আমার অসংখ্য কর্মচারী আছে, আমার বড় বড় ব্যবসায়ী বন্ধু আছে, আছে আমার ছোট ভাই সুমিত, যাকে আমি আমার নিজের মতো করে তৈরি করেছি, আমার হাতের খেলার পুতুল। এই কে আছিস? মদনী, এই মদ। তোমার হাতের খেলার পুতুল আপাতত আমি ছাড়া আর কেউ নেই বলে মদের বোতলটা আমি নিয়ে এলাম। সুমিত, সুমিত, আমার এই সম্পত্তির অর্ধেক আমি তোর নামে লিখে দেবো সুমিত। তাই নাকি? তাহলে বলো আমাকে আমি কি করতে হবে? ওই সাগর, সঙ্গীতার ওই পরাণের উপর লক্ষ্য রাখতে হবে। না, আমি তা কিছুতেই করতে পারবো না। তোর এত দুঃসাহস? হবেই তো দাদা, কারণ আজ থেকে তোমার হাতের খেলার পুতুলটা মানুষ হয়ে গেল, মানুষ। বলতে চাস তুই? এখনো সময় আছে দাদা, তুমি তোমার ওই পাপের পথ থেকে ফিরে এসো আর দিদিকে জামাই বাবুর কাছে পাঠিয়ে দাও। না! দেশটাকে ফিরিয়ে নিয়ে এসে তুমি তোমার ভুল স্বীকার করো। না, না, না! আমি বিজনেস ম্যাগনেট, আমার জীবনে ভুল নেই। কিন্তু তোমার পায়ের তলার মাটি নেই। আমার সোনা আছে, টাকা আছে, কিন্তু জীবনটা তোমার ফাঁকা হয়ে গেছে। আমি লাথি মারবো শয়তান। তুমি যদি আমার দাদা না হতে তাহলে অনেক আগে আমি তোমাকে লাথি মারতাম। আমার জানোয়ার! আমি নই, জানোয়ার তুমি। তুমি একটা বাস্তব ঘুঘু, একটা নরকের কীট। তাই যাওয়ার আগে তোমার সর্বাঙ্গে ছিটিয়ে দিয়ে যাচ্ছে আমার সারা জীবনের ঘৃণার ক্ষত। থু থু থু। তু 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 করে ডাকলে তোর মতো অসংখ্য কুকুর আমার পায়ের তলায় এসে লুটিয়ে পড়বে। স্বপন! স্বপন! যে মেয়েটাকে আমি টাকার টনিক খাইয়ে 7 দিন আগে আমার রক্ষিতা বানিয়েছি, পারবে তুমি তাকে আমার বাগান বাড়িতে তুলে নিয়ে যেতে? টাকা ছাড়লে আমি সব পারবো বস। অফকোর্স। আর একটা কথা, অমাবস্যার শেষে চাঁদ উঠবে, তুমি শুধু মেয়েটার উপর লক্ষ্য রাখবে। মেয়েটা কেমন গাইতে পারে, কেমন নাচতে পারে। ওই আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, পিরিতির আগুন তোরা নিভিয়ে দে না এসে, পিরিতির আগুন তোরা নিভিয়ে দে না এসে, মন নিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে। ওড়নায় মুখ ঢেকে আছো কেন সুন্দরী? ওড়নাটা একটু খোলো। আচ্ছা তুমি শেষ পর্যন্ত না, না, না। ভাস্কর! ভাস্কর! কোথায় গেল, কোথায় গেল ছেলেটা? অমরের জন্মদিনের অনুষ্ঠানে যে সমস্ত নিমন্ত্রিত অতিথিরা এসেছিল তাদের খাওয়া দাওয়া মিটে গেছে অনেকক্ষণ আগে। তাহলে ভাস্কর এখন কোথায়, কি করছে? শুনুন না মা, আপনার ছেলে তো বাড়িতে নেই মা। ভাস্কর বাড়িতে নেই? না। তাহলে কোথায় গেছে? ওই যে
একাডেমি পুরস্কার প্রাপ্ত যে লেখাটা যে প্রকাশক ছেপেছেন সেই প্রকাশক ভদ্রলোককে বাড়িতে পৌঁছে দিতে গেছে। ভাস্করের আমার কর্তব্যের শেষ নেই। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তাকে করতে হয়। ও বাবা, সব বুঝি আপনার ছেলে করেছে আর আমি কিছুই করিনি? বৌমা, নিশ্চয় করেছিস। তাই আমি সকলে আড়ালে লুকিয়ে লুকিয়ে কি বলি জানিস? আমি বলি, ভগবানকে আমি ডেকে বলি আমি যেন জন্ম জন্মান্তর সঙ্গীতার মতোই পুত্রবধূ পাই। এখানে যত শাশুড়ি মায়েরা আছেন, বৌমারা আছেন, তাদের বলছি যে সংসারে শাশুড়িরা বৌমাকে নিজের মেয়ের মতো মনে করে আর বৌমায়েরা মনে করে শাশুড়িকে নিজের মা, সেই সংসারে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া নিয়ে কোনোদিন কোনো অশান্তি হয় না গো, কোনোদিন না, কোনোদিন না। এরা আমাকে সবাই পাগল করে দিবি, যেমন মা আর তেমনি অমর। উনি আবার কখন ফিরবেন কে জানে। না বাবা, আমার ভীষণ ঘুম পাচ্ছে। যখন ফিরুক, আমি বরং এই বারান্দায় শুয়ে একটু ঘুমিয়ে নিই। ঘুমিয়ে গেছে, ভাস্করের বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, শুধু লেবু গাছের ঝোপের ভেতর জেগে আছি আমি একা। আমি এসেছি ভাস্করের জীবন থেকে ওই হারামজাদি মেয়েটাকে সরিয়ে দিতে, কিন্তু মেয়েটাকে শেষ করে দেওয়ার আগে ওর যৌবনটাকে একটু চেখে দেখার জন্য ওকে তুলে নিয়ে যাব আমার বাগান বাড়িতে। আর গঙ্গাকে খুঁজে না পেয়ে ভাস্করের লেখার জন্য কলমটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। কে যেন কথা বলছে? আমি এবারের নিশি কুটুম্ব। এত রাতে আপনি এখানে এসেছেন কেন? জানতে পারবে কে আমি, কেন আমি, কি জন্য আমি। মানে আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। যান চলে যান বলছি। আরে যাবো তো বটেই সুন্দরী, তবে একা নয়, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। তোমার স্বামী আমার মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে, আমার ব্যবসায়ের ক্ষতি করেছে, তাই আমি তার জীবন থেকে তোমাকে চুরি করে ভাস্কর তোমাকে হারিয়ে পাগল হয়ে যাবে। আর সেই সময় আমি সেই আনন্দে হাসতে হাসতে তোমার যৌবনটাকে আমি ভোগ করব। তুই কখনো পারবি না জানোয়ার। আমি বাড়ি প্রত্যেককে ডেকে সবটা জানিয়ে দেব। মা, একদম চিৎকার করবি না। কি হয়েছে? কি হয়েছে বৌমা, কি হয়েছে? দেখুন এই জানোয়ারটা আমাকে জোর করে তুলে নিয়ে যাবে বলছে। কে রে তুই? কোথায় পেলি এত সাহস যে আমার ঘর থেকে সতী লক্ষ্মী বৌমাকে তুলে নিয়ে যাবি? সতী লক্ষ্মী না বুড়ি, এই সতীলক্ষ্মী বউটার পরিচয় তোমরা কেউ জানো না, কারণ ভাস্কর তোমাদের কাছে আসল পরিচয় দেয়নি। কি বললে? ভাস্করের আসল পরিচয় দেয়নি? না মা। বৌমা, বৌমা, এসব আমি কি শুনছি? আমার যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি যে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি শান্ত হন, একটু শান্ত হন। আমার কথা শুনুন, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। আপনার ছেলে ফিরুক। ছেলে আসার আগে আমার মুখ থেকে শুনে নাও, ভাস্করের আসল বউর নাম সঙ্গীতা, আর সঙ্গীতার সঙ্গে ভাস্করের ডিভোর্স হয়ে গেছে। আরে সঙ্গীতা নয়, এর আসল পরিচয় এ দেহ প্রসারিণী কণিকা, এর নাম গঙ্গা। তোমার সাথে অভিনয় করেছে, তোমাকে ঠকিয়েছে। বৌমা, তুমি আমার ভাস্করের আসল বউ নও। না মা, না, আপনি আমার কথা শুনুন মা। আপনি বিশ্বাস করুন, তুমি দেহ বসারিনি, না মা। কণিকা, তোমার নাম গঙ্গা। আপনি একটু শান্ত হন মা। আপনি শান্ত হন, বোঝার চেষ্টা করুন মা। চলে যাও, আমার সামনে থেকে চলে যাও। আমার ভাস্কর আমাকে ঠকিয়েছে, তুমি আমাকে ঠকিয়েছ, আমার সামনে থেকে চলে যাও। না মা, না, আমার কথাটা শুনুন মা। মা, 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 আপনার কি হয়েছে মা? আপনি অমন করবেন না মা। আপনি অমন করবেন না। আপনার কি হয়েছে মা?
ভাস্করের জীবন থেকে ওর মাটাকে সরিয়ে দিলাম। জানোয়ার একটা! এমন করে চোখের সামনে একটা জলজান্ত মানুষকে মেরে ফেলে আসতে তোর লজ্জা করছে না? মানুষ নয়, একটা খেপা কুকুর! আমি খেপা কুকুর? তাহলে দেখ এই খেপা কুকুর কি করে তোর যৌবনের হাঁড়িটা খেয়ে না। এই সরে যাই শহরের বাচ্চা, আর এক পায়ে করে আমি গুলি করে মারবো। কিছুতেই দেবী প্রতিমাকে সরে যা, সরে যা। ভাস্করের মাটা মলো, ভাইটা অকালে প্রাণ হারালো, বউটা অজ্ঞান হয়ে গেছে। ওর ওর যৌবনটা ভোগ করার জন্য ওকে তুলে নিয়ে যাব আমি এই বাগান বাড়িতে। ও কি দুরন্ত যৌবন বউটা! মা! সঙ্গীতা! অমর! ওই কে যেন আসছে, না না যদি ধরা পড়ে যাই। ও ভাস্করের বউটাকে আমি তুলে নিয়ে যেতে পারলাম না, কিন্তু তার জীবন থেকে তার মার ভাইকে আমি সরিয়ে দিয়ে ওর ওই কলম ধরা হাতটা আমি কেটে দিয়ে গেলাম। আর আমাকে অপমান করার প্রতিশোধ নিয়ে গেলাম। সঙ্গীতা, অমর, দেখবে এসো আমার সঙ্গে কি এসেছে। বাবা এসেছে গো, বাবা। 10 বছর পরে আমাদের বাবা ফিরে এসেছে। যা বাবা, কেউ কোনো সাড়া দিচ্ছে না কেন? সারা কি করে দেবে রে বাবা? দেখছিস না ওরা যে ঘুমিয়ে পড়েছে। বাবা, আশ্চর্য ছেলে তুই, সবাইয়ের সব বোঝা মাথায় তুলে নিয়ে তুই একা একা ঘুরে বেড়াচ্ছিস কেন রে? তোর চোখে ঘুম নেই কেন রে? ওসব কথা পরে হবে বাবা, আগে আপনি মাকে জাগিয়ে দিন। কমলা, ও কমলা, ওটো, ও ভাস্করের মা। মা বোধহয় অকাতরে ঘুমোচ্ছে, আপনি সঙ্গীতাকে ডাকুন। বৌমা, ও বৌমা, ও বৌমা ওঠো, আমি তোমাদের আশীর্বাদ করতে এসেছি। বাবা, বাবা এসেছে গো সঙ্গীতা, বাবা। 10 বছর পরে আমাদের বাবা ফিরে এসেছে। বৌমা, তুমি তুমি হঠাৎ কেঁদে উঠলে কেন মা? আমি যে তোমাদের সকলকে আশীর্বাদ করতে এসেছি মা। আপনারা কি কেউ বুঝতে পারছেন না? মা আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। একটা জানোয়ারের গুলিতে প্রাণ হারিয়েছি আমাদের স্নেহের অমর। জানি না, আমি জানি না কোথা থেকে যে কি হয়ে গেল, আমি কিচ্ছু জানি না। সংসারের সঙ্গীত শেষ হয়ে গেল সঙ্গীতা। মা মারা গেল, ভাইটা অকালে প্রাণ হারালো। বলো সঙ্গীতা, বলো এবার আমি কি নিয়ে বাঁচবো, তুমি আমাকে বলো। ভাস্কর, বাবা, আপনি পাথর হয়েছেন কেন? আপনার ছেলের প্রশ্নের উত্তর দিন বাবা, উত্তর দিন। আমার সংসার থেকে বাবা উত্তরটা কি করে দেবে গো সঙ্গীতা? উত্তর হিসেবটা আমি জানি, কোন জানোয়ার এই ঘটনা ঘটিয়েছে তাও আমি জানি, কিন্তু লেখক আমি, সাহিত্যিক আমি। আমার মনে যে প্রতিহিংসার কোন স্থান নেই, এই হৃদয়ে প্রতিশোধের কোন স্পৃহা নেই। তাই মোরা ভাইয়ের সৎকার করে তুমি আমি বাবা আমার গ্রামে ফিরে যাব জামাই বাবু। জামাই বাবু
অমরকে খুন করে আমার জানোয়ার দাদা কোন পথে পালাচ্ছে? আমরা তার সন্ধান পেয়েছি। আমরা দু ভাই প্রতিজ্ঞা করছি সেই সেই খেপা খেপা কুকুরটাকে কুকুরকে আমরা শাস্তি শাস্তি দেব দেব, দেব দেব। এই প্রতিহিংসায় অন্ধ অজিত মুখার্জিকে তোরা শাস্তি দিতে পারবি না রে জানোয়ারের দল। এতক্ষণ তো পিছনে পিছনে ছড়লেই ধরতে পারলি কি? পারলি না আর পারবি কি করে? আমি তো ওই ঝোপের ভেতরে লুকিয়েছিলাম। আপাতত আমি এখান থেকে চলে যাব ভাস্করের গ্রামের আশেপাশে কিছুদিন লুকিয়ে থাকবো, কারণ আমার ধারণা খুব শীঘ্রই ভাস্কর শহর ছেড়ে গ্রামে ফিরে আসবে। আর তারপর ভাস্করের মৃত্যুর পরেই শেষ হবে আমার প্রতিহিংসার খেলা। খেলা চলছে খেলা। ব্রাহ্মণ মুহূর্তে ব্রহ্মার জন্ম। ব্রহ্ম হচ্ছে জ্ঞান, আর আমার ভাস্কর সাহিত্যের নেশায় সবাইয়ের দুঃখ মাথায় তুলে সমাজ সংসারকে করে পাখির মতো ঘুরে বেড়াচ্ছে। খেলা চলছে খেলা, কিন্তু আমিও ভাস্কর আর আমার বৌমাকে নিয়ে আমিও খেলা করব, একটা নতুন খেলা। খেলিছ এ ভীষণ বিরাট শিশু আনমনে খেলিছ এ ভীষণ বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনী প্রভু নিরজনী খেলিছ। মা, ছায়া থেকে মায়ের জন্ম। মায়া আজ কায়ার রূপ ধারণ করে ব্রাহ্মণী আর কমলার মতো আমার পথটাকে আটকে দিয়েছে। ঈশ্বর, তুমি বলে দাও আমি এখন কি করব? বাবা। তুমি বলো ঈশ্বর। বাবা, আপনি আহ্নিক করতে বসুন, আমি ঠাকুর ঘরে সব জোগাড় করে দিয়ে এসেছি। বৌমা, বাবা। তোমাকে আমি একটা কথা বলবো বৌমা। বলুন বাবা। তুমি এই কোষাকুষিটা গঙ্গা জলটা ফেলে দিয়ে বৌমা, তোমার আর ভাস্করের চোখের জলটা ভুলিয়ে দাও না বৌমা। বাবা। তোমাদের চোখের জল দিয়ে আমি মনের চোখে আমি একটু আর্টিক করি বৌমা, আমি একটু আর্টিক করি। বাবা, বাবা, মাগু, আপনি তো বাবার কান্না কখনো দেখেননি। আজ একবার এই সংসারে ফিরে এসে আপনি বাবার কান্নাটা দেখে যান মা, আপনি বাবার কান্নাটা দেখে গঙ্গা, আজ তুমি হঠাৎ আমাকে গঙ্গা বলে ডাকলি কেন? তুমি আমার কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার সব ময়লা ধুয়ে দিয়েছ বলে আমার অবচেতন মনের সঙ্গীতা শব্দটা বয়ে নিয়ে গিয়ে বিস্মৃতির সমুদ্রে হারিয়ে দিয়েছ বলে আমি তুমি যেমন আমার সাহিত্য সৃষ্টিতে প্রেরণা জুগিয়েছ, তেমনি আমার মায়ের শোকে কেঁদেছ, ভাইয়ের অকাল মৃত্যুতে চোখের জল ফেলেছ, কিন্তু আমি তো তোমার জন্য কিছুই করতে পারিনি গঙ্গা। পর্বত বলছি পৃথিবীকে আমি কিচ্ছু দিইনি, বাতাস বলছি ফুলকে আমি কি দিয়েছি? এক টুকরো খাঁটি চন্দন কাঠ খুই নিঃশেষ হয়ে গিয়ে বলছি কি দিয়েছি আমি এক পূজারিণীকে। তুমি এসব কথা কোথায় পেলে গঙ্গা? তোমার সাহিত্যের পাতায় পাতায় আমি এগুলো লিখেছি। স্রষ্টা যদি তার সৃষ্টির কথা মনে রাখতে পারত, তাহলে কি সে নতুন সৃষ্টির ধ্যানে
বিভোর হতে পারত? তুমি জানো না, তুমি জানো না লেখক, তুমি তোমার পবিত্র চরিত্রের চন্দন গন্ধ দিয়ে আমার মতো একটা গণিকাকে মণিকারের শোকেশে সাজিয়ে রাখা একটা সুন্দর অলংকার করে দিয়েছো। আমার হৃদয়ের ভালোবাসার ফুলটাকে তোমার ভালোবাসার বাতাস দিয়ে তুমি তাকে ফুটিয়ে তুলেছো। তুমি জানো না লেখক, তুমি আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমার নারী জন্মকে সার্থক করেছো। না না গঙ্গা, না, তোমার নারী জন্ম সার্থক হয়নি। আমার বাবা আমাকে বলেছেন, মূর্খ ভাস্কর, তুই পুরুষ হয়ে প্রকৃতিকে ঠকিয়েছিস। তাই আমি চাই তুমি হবে আমার সন্তানের মা। না করো না গঙ্গা, এটা আমার বাবার আদেশ, যে বাবা এখন আমাদের সংসারে হিমালয় পর্বত। কিন্তু গঙ্গা যদি কখনো কোনোদিন হিমালয় থেকে মাটিতে ঝাঁপিয়ে পড়ি, আমি মূর্খ ইরাবতের মতো সেই স্রোতে ভেসে না গিয়ে শিবের মতো তাকে জটার মধ্যে ধারণ করব। কিন্তু সমাজ ভগীরথ যদি সেই লুকোনো গঙ্গাকে নিয়ে দুর্ভাগ্যের পাতালে প্রবেশ করতে চায়, আমি পাতালে গিয়ে কপিল মুনির আশ্রম হয়ে যাব। কপিল মুনি আমার কপালে সে শোক কি সইবে? আমার ভালোবাসার মন্দাকিনী, আমার প্রেরণার ভগবতী, আমার নতুন জীবনের সংজ্ঞা গঙ্গা গঙ্গোত্রীর মতো তুমি এই হৃদয়ে চিরকাল বইবে বইবে বইবে। কিন্তু তোমার স্ত্রী সঙ্গীতা আজ যে তোমায় অন্য কথা কইবে। একে আপনি কে আপনি? কোথা থেকে আসছেন? কেন আসছেন? কি জন্য আসছেন? আপনাকে তো আমি চিনতে পারছি না। যে অপরাধ আমি করেছি তাতে আমাকে না চেনাই উচিত, তবু তো আমি তোমার স্ত্রী। স্ত্রী? সাতমহলা অট্টালিকার রাজকন্যা, প্রাচীন পন্থী সামান্য একজন লেখককে স্বামী বলে পরিচয় দিয়ে আমায় বড় লজ্জায় ফেলে দিচ্ছেন। আপনি এখান থেকে চলে যান। যাবো বলে তো আমি এখানে আসিনি। জীবনের কিছু কিছু দৃশ্য বড়ই রহস্যময়, তাই না? কোনো এক কারণে জীবন নাটকের নাট্যকার বিধাতা আমাদের দুজনকে খুব কাছাকাছি এনেছিলেন, কিন্তু সেই মুহূর্তে আমরা কেউ কাউকে চিনতেও পারিনি, জানতেও পারিনি। সঙ্গীতা, আজ তুমি আমাকে আপনি বলে সম্বোধন করছো? বলতে বাধ্য, কারণ ও আর সঙ্গীতা নয়, ও আজ থেকে আমার গঙ্গা। দেখবেন সংজ্ঞা হারিয়ে ফিরবেন না যেন। তুমি একটা কথা মনে রেখো, আমি কিন্তু ধর্মপত্নী। আমি কি করব? ধর্মপত্নীর পায়ের ধুলো নেব নাকি? চুপ কর গণিকা কোথাকার। আমাকে এত বড় অপমান করার অধিকার তুই পেলি কোন অধিকারে? ও মা, এখনো দেখতে পাওনি বুঝি? তাহলে ভালো করে চেয়ে দেখো, আমার সিঁথির এই সিঁদুরের অধিকারে। না, ও তো মিথ্যে সিঁদুর, ও সিঁদুরের কোনো মূল্য নেই। যে হিন্দু নারী বিয়ের পরেও সিঁদুর পরে না, তার সমকক্ষ কেউ নেই। তুমি বললে না এই সিঁদুরের কোনো মূল্য নেই, তাহলে উত্তর দাও, বলো উত্তর দাও। কুশণ্ডিকার আগে বর কনের সাথে সিঁদুর পরিয়ে দেয় না কেন? কেন? সিঁদুর দেবার আগে নবদম্পতিকে স্বামী স্ত্রী না বলে বলা হয় বর কনে। বলো বলো, সিঁদুর পরিয়ে দেওয়া না পর্যন্ত কোনো স্বামী কোনো স্ত্রীর স্বামী হয় না কেন? মন্দিরে গিয়ে পুরোহিতের সঙ্গে মন্ত্রপাঠ করে স্মৃতিতে সিঁদুর না দেয়া পর্যন্ত তাদেরকে বলা হয় প্রেমিক প্রেমিকা। সিঁদুর দান করার পরে তবেই তারা হয় স্বামী স্ত্রী। আমি জোর হাত করে আমার স্বামী তোর কাছে ভিক্ষে চাইছি, তুই আমাকে ভিক্ষে দে, আমাকে ভিক্ষে দে। যে স্থান শূন্য হয়ে গেছে সে স্থান আর কোনো দিন পূর্ণ হবে না। চূর্ণ হয়ে গেছে, আমার অহংকারটা ভেঙে আর চূর্ণ হয়ে গেছে। এই দেখো না, দেখো আমি নিজে হাতে করে সিঁদুরের কৌটো নিয়ে এসেছি। দাও না, এই সিঁদুর কৌটোকে একটুখানি সিঁদুর নিয়ে দেবে, আমার সিঁথিতে পরিয়ে দাও না, দাও না, দাও না। পড়িয়ে দিন জামাই বাবু, পড়িয়ে দিন। পড়ান না তুমি? রান্নায় নয় জামাই বাবু, আমিও এসেছি। আপনি আমার দিদির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিন। নিশ্চিত তুমিও? আমিও মেজদার সঙ্গে এসেছি আপনাকে অনুরোধ করতে, সিঁদুর পরিয়ে দিয়ে আমার দিদিকে আপনি স্ত্রীর মর্যাদা দিন। কিন্তু তোমরা কি ফিরিয়ে দিতে পারবে আমার ভাইয়ের জীবন, আমার মরা মাকে? পারবে ওই জানোয়ার সজিত মুখার্জিকে কঠিন শাস্তি দিতে? আমি সেই অত্যাচারী আমার অজিত মুখার্জিকে অ্যারেস্ট করেছি ভাস্কর বাবু।
সে আপনাকে গুলি করে মারবার জন্য পাশার গ্রামে লুকিয়েছিল। আমি সেখান থেকে অ্যারেস্ট করেছি। আপনি? আমি সাগর রায় এই নিশীথের সাহায্যে অশ্লীল লেখকের ছদ্মবেশে ওই অত্যাচারী অমানুষ অজিত মুখার্জির সমস্ত পাপ কাজ ধরে ফেলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অফিসার। কিন্তু আমাকে একটা কথা দিতে হবে ভাস্কর বাবু। বলুন। অনুশোচনায় ক্লান্ত সঙ্গীতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আপনাকে স্ত্রী বলে মেনে নিতে হবে। না না না, দেখে যদি সম্ভব নয়, কারণ একটা আকাশে দুটো চাঁদ থাকতে পারে না। দুটো চাঁদ না থাকলেও দু রকম চাঁদ তো থাকতে পারি। কি বললে গঙ্গা? দু রকম চাঁদ? হ্যাঁ গো লেখক, ওই যে ফিনকি ফোটা জ্যোৎস্না রাতে ধবধবে আকাশের বুকে পূর্ণিমার গোল চাঁদ, আর ঠিক তার কিছুদিন পরে পশ্চিম আকাশে দিক চক্রবালে অমাবস্যার এক ফালি চাঁদও তো ওঠে। তুমি? আমি সেই অমাবস্যার চাঁদ হয়ে পশ্চিম আকাশে হারিয়ে যাব। গঙ্গা! গঙ্গায় আজ ভাটার টান লেগেছে গো বাবু মশাই। সে আজ খরস্রোতা হয়ে ওই মহাসমুদ্রের দিকে বয়ে যাবে। জোয়ারানা গঙ্গার দুপারে উড়ে বেড়াবে অসংখ্য স্মৃতির পাখিরা। গঙ্গা! সত্যি তুমি পবিত্র। না 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 না, আপনার ও কথা বলবেন না, না কথা বলবেন না। আমি গঙ্গাকে কিছুতে হারাতে পারবো না। গঙ্গা আমার প্রেরণা, গঙ্গা আমার নতুন সাহিত্য সৃষ্টির চেতনা। আমি বলবো গঙ্গা, বলবো হাজারবার ওই কথাটাই বলবো। আমার নতুন সাহিত্য সৃষ্টির পাতায় পাতায় আমি ওই কথাটাই লিখবো। আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে এই হৃদয়ে স্থান দিতে পারবো না, পারবো না, পারবো না। তুমি ওকে বোঝাও, এই যে সালার বাবু, এই যে বলে যে কান্নায় ভেঙে পড়লে চলবে? কান্নায় ভেঙে পড়লে চলবে? সালা অনেকগুলো মাসের অনেক টাকা বাকি পড়ে আছে। আমি সালা বাবু আর বেশি দিন ধরে কারবার করি না। এই যে ওটো ওটা বলছি, সালা ধার করে ভাতারের সুয়াগ দেখে আর বাঁচি না। উফ! আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। আমি চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা। আমার মা বোনেরা, দাদা ভাইরা, আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। ওই সঙ্গীতাদের জীবনে তার স্বামীকে ফিরিয়ে দেবার জন্য আমি কিছুক্ষণের জন্য আবার আমার আগের জীবনে ফিরে গিয়েছিলাম। বলুন না, আপনারা সবাই আমাকে বলুন না, এছাড়া আমার কি আর কোনো উপায় ছিল? বলুন না, আপনারা আমাকে বলুন না। সারা টাকা দিতে না পারো, না পারবে, কমসে কম তোর বইয়ের সাথে একটু সিঁদুর তো পরিয়ে দেবি নাকি? বাবা দুধ এই নাও তোমার এই বইয়ের আনা সিঁদুর কৌটো দেখি। হ্যাঁ, তোমার এই বইয়ের আনা সিঁদুর কৌটো থেকে সিঁদুর পরিয়ে তোমার বউকে প্রমাণ করে দাও। সিঁদুর পরিয়ে না দিলি কোনো পুরুষ কোনো মেয়ের স্বামী হতে পারি না। এখন আমি যা। বেশ দিদি, তবে তাই হোক। তুমি 1432 বঙ্গাব্দের সমস্ত বঞ্চনা আবর্জনা বয়ে বয়ে ধুয়ে ধুয়ে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। তোমরা সুখ নিয়ে যাও, তোমরা শান্তি নিয়ে যাও, আর আমি তোমাদের ব্যথা বেদনা বয়ে নিয়ে ওই নতুন আলোর ঠিকানায় বয়ে যাই, বয়ে যাই, বয়ে যাই। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন?
ও গো